কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমরা আরো ২ টা সৃজনশীল নিয়ে কথা বলব, যেই সৃজনশীলগুলো মূলত তোমরা বাছাই করছো এবং যেই সৃজনশীলগুলো একটু কঠিন। এবং আমি এর আগের একটা ভিডিওতেও বলেছি যে এই সৃজনশীলগুলো যদি তোমরা পারো, যার অর্থ হচ্ছে তোমাদের প্রিপারেশন খুবই ভালো। এই সৃজনশীলগুলোতেই মূলত স্টুডেন্টদের খুব সমস্যা হয়। হ্যাঁ, এগুলো সহজ কোনো সৃজনশীল না। এবং যেমন যশোর বোর্ড বলো বা মণিপুর স্কুল অ্যান্ড কলেজ, তারপর উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর, তারপর হচ্ছে তোমার বিন্দুবাসিনী স্কুল অ্যান্ড কলেজ, এই জাতীয় স্কুলগুলো আসলে এই প্রশ্নগুলো করে থাকে এবং আসলে একটু টাফ। তারপর আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে শেখানোর। একটু দেখো, হ্যাঁ কি বলছে যে একটি বস্তু পি কে 500 মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হলো। 3 সেকেন্ড পর অপর একটি বস্তু কিউ কে 98 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। গ নম্বর প্রশ্নে বলেছে পি বস্তুটির চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। পি বস্তুটা 500 মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হচ্ছে। তো আমরা এইটা আগে সমাধান করি। হ্যাঁ, ঘ নাম্বার একটু পরে আসছি। সাপোজ এখানে রয়েছে পি বস্তু, হ্যাঁ এটা হচ্ছে পি বস্তু এবং এটা কত মিটার উঁচুতে রয়েছে? 500 মিটার উঁচুতে রয়েছে। এখান থেকে ছেড়ে দেওয়া হলো। প্রশ্ন করা হচ্ছে চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলতে বোঝায় যে এক্স্যাক্ট চতুর্থ সেকেন্ডে। সাধারণত যেগুলো অঙ্ক তোমাদের দেওয়া হয় বলা হয় এইভাবে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আসলে এক না। অনেক সময় বলা হয় তৃতীয়তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, চতুর্থতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এটা হচ্ছে সেই প্রশ্ন। এটা আমি এর আগেও তোমাদেরকে বুঝিয়েছি, যেটা সংখ্যা রেখা থেকে করতে হয় বা সংখ্যা রেখার কনসেপ্টটা বুঝলে আসলে এটা বোঝা যায়। যেমন ধরো চতুর্থ সেকেন্ড আসলে কোনটা? সাপোজ এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। যদি তোমাকে বলা হয় যে চতুর্থ সেকেন্ড, এটা আসলে কত সেকেন্ড? এই যে এতটুকু সেকেন্ড হচ্ছে চতুর্থ সেকেন্ড। এরপরে কত? দেখো এটা 3, তারপরে 3.1, 3.2, 3.3, 3.4, এইভাবে হচ্ছে একটা সময় 4 হবে। 4.1 হলেই সেটা পঞ্চমতম সেকেন্ড হয়, মানে পঞ্চম সেকেন্ডের অংশ হয়। তাহলে তোমাকে বের করতে হবে যে এই সময়ের মধ্যে বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম আসলে করেছে। যখন বলা হয় 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তার মানে হচ্ছে ঘড়ির কাঁটা 1, 2, 3, 4, এই যে 4 সেকেন্ড হলো, তাতে মোট অতিক্রান্ত দূরত্ব কত? সেটা হচ্ছে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। কিন্তু যখন বলা হয় চতুর্থ সেকেন্ডে, চতুর্থতম সেকেন্ডে, তৃতীয়তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, যখন বলে চতুর্থতম সেকেন্ড, তার মানে এই সময়ে অতিক্রান্ত দূরত্ব কত সেটা বের করতে হবে। তো যদি এমন হয় কোনো একটা বস্তু প্রথম 4 সেকেন্ডে যায় সাপোজ 10 মিটার, প্রথম 4 সেকেন্ডে কত গেল? 10 মিটার। তার মানে পুরো এই সময় জুড়ে কত মিটার গিয়েছে? 10 মিটার। আবার বললো যে প্রথম 3 সেকেন্ডে যায় 7 মিটার, প্রথম 3 সেকেন্ডে কত মিটার? 7 মিটার। তার মানে এই যে প্রথম 3 সেকেন্ডে গেল, এটা সাপোজ 10 মিটার আর এটা সাপোজ 7 মিটার। তাহলে তুমি আমাকে বলো তো যে এই সেকেন্ডে কত মিটার গিয়েছে? প্রথম 10 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে এবং প্রথম 3 সেকেন্ডে, হ্যাঁ প্রথম 4 সেকেন্ডে, প্রথম 4 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে এবং প্রথম 3 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে, এই দুইটা বিয়োগ করে দিলেই তোমার চতুর্থতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের হয়ে যাবে। তাহলে একইভাবে বলতে পারি, তোমাকে যদি বলে ষষ্ঠতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে তুমি প্রথম 6 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব বের করবা, আবার প্রথম 5 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব বের করবা, তারপর বিয়োগ করে দেবা। তোমাকে যদি বলে দশমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে তুমি প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবা, প্রথম 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবা, দুইটা বিয়োগ করে দেবা। তাহলে একই কাজই আমরা করছি, যে প্রথম 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা বের করছি, S4 লিখলাম, যে 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। যেহেতু বস্তুটা পৃথিবীর আকর্ষণ বলের কারণে পড়ছে, তাহলে ইউটি প্লাস হাফ এটি না হয়ে হবে জিটি স্কোয়ার। তাহলে ইউ কত? ওখানে বস্তুকে কেউ ধরেছিল তারপর ছেড়ে দিচ্ছে, তার মানে ইউ0 হলে ইউটিও 0 হয়ে যাবে। হাফ জি কত হবে? 9.8, আর টি কত হবে? 4 এর উপরে হবে স্কোয়ার। দ্যাট মিনস এই সময়টা আসলে আসবে আমাদের, এটা হবে 4.5। আচ্ছা, এটা আমাদের হবে সাপোজ 16 হচ্ছে, তো এখানে 16 হবে তাই না? 16কে কাটলে হবে তাহলে 8 ইন্টু 9.8, এবং এটা কত হয় আমরা যদি একটু দেখার চেষ্টা করি। সরি 8 ইন্টু 9.8
এটা হচ্ছে 78.4। ও 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 78.4 তো হবে আসলে, এটা দেখার তো আসলে কিছু নেই। একইভাবে প্রথম 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, রাইট? প্রথম 3 সেকেন্ড, 4 সেকেন্ডে নয়, প্রথম 3 সেকেন্ডে এরকম একটা অঙ্ক এর আগে আমি করিয়েছি, তাই না? প্রথম 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সাপোজ s3 লিখলা এটাকে, হ্যাঁ, এটা কি হবে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ইউ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, হাফ জিটি স্কোয়ার হাফ ইন্টু জি 9.8, আর টি কত হবে আমাদের? 3, তাই না? এটা হবে মেবি 39.4 নাকি 49 পয়েন্ট সামথিং, ভুলে গিয়েছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এটা হবে 9, 9 হলে 9কে 2 দ্বারা ভাগ করলে হবে আমাদের 4.5, তাহলে 4.5 ইন্টু 9.8 ও 44.1। ঠিক করেছি? 9, 9কে 2 4.5, 4.5, 4.5 ইন্টু 9.8 এত মিটার। তাহলে এটা হচ্ছে প্রথম 4 সেকেন্ড, এটা হচ্ছে প্রথম 3 সেকেন্ড। তাহলে চতুর্থতম সেকেন্ডে কত হবে? অর্থাৎ যেটা বলা হচ্ছে চতুর্থ সেকেন্ড, এক্সাক্ট চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে আমাদের, এগুলোকে লেখার দরকার আছে, এগুলো তো তোমরা পারো। S4 minus S3, that means 78.4 minus 44.1, এটা যা হবে সেটাই আনসার। অবশ্যই একক লিখবে, একক না লিখলে মার্কস কিন্তু একবারে 1 কেটে দেবে। নেক্সট বলছে ওই বস্তু, একই প্রশ্ন, হ্যাঁ, কন্ডিশন এবার কি আছে? বলছে পি কিউ বস্তুদ্বয় ভূমি হতে কত উচ্চতা। একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো, ব্যাপারটা কেমন হয়েছে? ব্যাপারটা হয়েছে এমন যে এখানে ছিল আমাদের পি বস্তু, কত মিটার দূরে বলো তো, দেওয়ার কি দরকার ঝামেলা। এটা ছিল আমাদের 500 মিটার, এটা ছিল আমাদের 500 মিটার উচ্চতে, এটা ছিল আমাদের পি বস্তু, এবং এখান থেকে ছাড়া হচ্ছে আসলে কিউ বস্তু। এবং কিউ বস্তুর বেগ, একটা কিউ বস্তু থেকে তো মানে ভূমি থেকে যখন ছোড়া হবে সে তো আর এমনি উপরের দিকে যাবে না, তাই না? তাকে ইনিশিয়াল একটা বেগ দিতে হয়। সেই ইনিশিয়াল বেগ দেখাচ্ছে আসলে 98 মিটার পার সেকেন্ড, অর্থাৎ কিউ বস্তুকে এত বেগে উপরের দিকে আসলে ছোড়া হচ্ছে, আর পি বস্তুকে এমনি ছেড়ে দেওয়া হচ্ছে। বলছে পি ও কিউ বস্তুদ্বয় পরস্পরকে কত উচ্চতায় পরস্পরকে অতিক্রম করবে। দেখো এই বস্তুকে ছেড়ে দিচ্ছ, এই বস্তুকে ছুড়ে দিচ্ছ, তার মানে কি একটা পড়ছে একটা উঠছে, তার মানে কোথাও না কোথাও তারা মিলিত হবে কি হবে না? হবে। এটাকেই বলা হয় পরস্পর অতিক্রম করা। হ্যাঁ, এটা কত উচ্চতায় হবে? তো আমরা জানি না কত উচ্চতায় হবে, আমরা ধরে নিলাম এক্স মিটার উচ্চতায় এটা হবে টি সময় পর। কত সময় পর? দেখো এই বস্তু যখন উপরের দিকে ছুড়ে দিলা, এই বস্তু যখন ছেড়ে দিলা, তখন অবশ্যই তারা এই যে মিলিত হলো বা পরস্পর অতিক্রম করলো, রাইট? কি হলো? তারা পরস্পর অতিক্রম করলো। তো তার জন্য কি এই যে একটা সময় দরকার হচ্ছে কি হচ্ছে না? সময় দরকার নাকি? ঘড়ির কাঁটা তখন থেমে আছে না, ঘড়ির কাঁটা তো চলছে, তাহলে তখন তো ঘড়ির কাঁটা চলছে এবং তারা মিলিত হচ্ছে, তাহলে একটা নির্দিষ্ট সময় পরে তারা মিলিত হবে। প্রশ্ন করেছে কত মিটার উচ্চতায় তারা মিলিত হবে। ঠিক আছে, আমরা ধরে নিলাম যে এই বস্তুকে ছেড়ে দেওয়া হলো আর এই বস্তুকে ছুড়ে দেওয়া হলো, আমি ধরে নিলাম এক্স মিটার উচ্চতায়। কত মিটার? এক্স মিটার উচ্চতায় তারা মিলিত হবে। তার মানে কি এক্স মিটার পরে তারা মিলিত হবে এবং তার জন্য সময় লাগছে টি, অর্থাৎ ঘড়ির কাঁটা তো তখন থেমেছিল না, তাই না? সময় টি পরে এবং এক্স মিটার উচ্চতায় তারা মিলিত হবে। তার মানে ওই টি সময়ে এই বস্তুটাও এখানে নামছে, রাইট? তার মানে দুইটা বস্তুর পজিশন এখন কোথায়? সেম। হ্যাঁ, একটা বস্তু দ্রুত নামবে, একটা বস্তু হয়তো ওপরে, যেটাই হোক না কেন ওপরের দিকে আসতে উঠবে, সে যেটাই হোক না কেন সময় কি একই লাগবে নাকি ভিন্ন লাগবে? সময় তো একই লাগবে। দুইটা বস্তুর অতিক্রান্ত দূরত্ব আলাদা হতে পারে কিন্তু সময় কি লাগবে? সেম লাগবে। এটা বোঝা যায় কিভাবে? সাপোজ তুমি ক্লাস 10-এ পড়ছো, তুমি খুব ভালো দৌড়াইতে পারো। যে ক্লাস 2-এ পড়ছে, ক্লাস 3-তে পড়ছে, বা ধরো যে কেবল যার বয়স 2 বছর, সে কি তোমার মতো দৌড়াতে পারবে? তোমাদের দুইজনকেই বললাম তোমরা 2 মিনিট যাবত দৌড়াও, তার মানে দুইজনের জন্য সময় সেম, বাট অতিক্রান্ত দূরত্ব কি সেম হবে? না। সময় সেম হলে অতিক্রান্ত দূরত্ব সেম নাও হতে পারে, এখানে কন্ডিশনটা সেম। তাহলে এই দেখা গেল টি সময়ে এক্স মিটার উচ্চতা উঠলো, আর এ কত মিটার উঠবে তাহলে? এ নিশ্চয় এইচ মাইনাস এক্স। তাহলে মোট উচ্চতা ধরলাম আমরা এইচ,
সেটাকেই ধরেছি 500, তার মানে এইচ এর মান কত আমাদের 500, ওটা আমরা পরে লিখবো মাইনাস এক্স। তার মানে এই টি সময়ে এই বস্তু এক্স মিটার যাবে আর এই বস্তু এইচ মাইনাস এক্স মিটার যাবে, এটাই তো স্বাভাবিক। আমি যদি এরকম বলতাম যে সাপোজ যে এই মোট উচ্চতা হচ্ছে তোমার 10 মিটার, 10 মিটার, একটা বস্তু গেল 3 মিটার, মানে এই বস্তুটা কত মিটার অতিক্রম করলো 3 মিটার, এবং ওই বস্তুটাও কোথায় আসলো এখানে, তাহলে এই বস্তু কত মিটার অতিক্রম করলো বলো তো? তুমি বলবো 7 মিটার। কিভাবে পেয়েছো? মানে একটা নির্দিষ্ট সময়ে দেখা গেল এই বস্তুটা এখানে গেল কত মিটার 3 মিটার, এটাকেই সাপোজ এক্স। তাহলে ওই একই সময় এই বস্তু এখানে আসছে, তার মানে ও কত মিটার ট্রাভেল করলো 10 মাইনাস 3, দ্যাট মিনস 7 মিটার। 7 মিটার কিভাবে বলেছো? 10 থেকে 3টা কি করেছো? বিয়োগ করেছো। তো এটাকে যদি 10 না বলে আমি এইচ বলি তাহলে এইচ মাইনাস এক্স বলতে হবে, সেটাই আমি এখানে আসলে বলেছি। তার মানে ভূমি থেকে এক্স উচ্চতা কত, এই এক্স উচ্চতায় আমাকে বের করতে হবে। তাহলে আমি এভাবে বলতে পারি যে কিউ বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, কিউ বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এস কিউ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, কারণ তাকে উপরের দিকে ছোড়া হচ্ছে, তাই না? তাহলে ইউ কত হবে আমার? ইউ হবে 98, টি সময় পর মিলিত হয়েছে, তাহলে এখানে টি থাকবে, এখানে হাফ, জি হচ্ছে আমাদের এখানে 9.8, আর এখানে কি হবে আলটিমেটলি হবে টি স্কোয়ার। তাহলে এক্স উচ্চতায় উঠতে কত সময় লেগেছে এই সময়টাই যদি আমরা এখানে বসাতে পারি, তাহলে এই এস কিউ না বলে আমরা ওটাকে কি বলেছি বলো তো? আচ্ছা, এটাকে এক্স বলিনি আমরা, বলো তো? কিউ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এক্স বলেছি, তাহলে এস কিউ এর পরিবর্তে এক্স তো লেখাই যায়, কোনো সমস্যা আছে এতটুকুতে? না। তাহলে যদি আমরা কোনোভাবে টি এর মান জানতাম তাহলে কিন্তু দূরত্ব বের করতে পারতাম, ভূমি থেকে কত দূরে মিলিত হয়েছে সেটা বের করতে পারতাম। টি এর মান কি আমরা জানি না? আমি সবসময় একটা জিনিস শেখানোর চেষ্টা করি তোমাদেরকে, যে এই ইকুয়েশনে দুইটা ভেরিয়েবল, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে টি, তাহলে তুমি কখনোই এর মান বের করতে পারবা না। যদি ইকুয়েশন দুইটা, কোনো একটা ইকুয়েশনে ভেরিয়েবল দুইটা হয় তাহলে ইকুয়েশনও কয়টা লাগবে? দুইটা লাগবে। একই রকম আরো কোনো কিছু নিয়ে আসা যায় কিনা সেটা আমরা এখন চেষ্টা করব। দেখো, আমরা পি বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো কি পারবো না? আমরা লিখলাম পি বস্তু কর্তৃক দূরত্ব, ও কত মিটার দূরত্ব অতিক্রম করেছে দেখো, টি সময়ে কত মিটার, এইচ মাইনাস এক্স। তাহলে আমরা লিখতেই পারবো যে এইচ মাইনাস এক্স, ও কোন দিকে নামছে? ও নিচের দিকে নামছে, তাই না? তাহলে তার সূত্র কি হবে? ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার হবে, খুব স্বাভাবিক। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? 3 সেকেন্ড পর ওকে ছাড়া হয়েছে, ওকে কিন্তু সাথে সাথে ছাড়া হয়নি। এমন নয় যে ওকে যখন ছাড়া হয়েছে ওকে তখন ছাড়া হয়েছে, তা নয়। ওকে কত সেকেন্ড পর ছাড়া হয়েছে? 3 সেকেন্ড পর। তার মানে ঘটনা যখন ঘটা শুরু হয়েছে তারও 3 সেকেন্ড পর, তার মানে ঘটনা একে ছোড়ার আরো 3 সেকেন্ড পর ওকে ছাড়া হয়েছে, তার মানে ওর সময়টা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তো ঘটনা তো আগেই শুরু হয়েছে, যেখান থেকে যে সময় থেকে ঘটনাটা শুরু হবে সেই সময় থেকেই তোমাকে আসলে কনসিডার করতে হবে। তাহলে এখানে টি লেখাই যাবে না, এখানে কি লিখতে হবে? ইউ টি প্লাস 3 হাফ জি টি প্লাস 3 হোল স্কোয়ার। দেখো, এই বস্তুটাকে তো ছেড়ে দেওয়া হচ্ছে, তার মানে আগে এরকম করে কেউ ধরেছিল, তার মানে আদিবেগ 0, তাহলে পুরো পার্টটাই কি হয়ে যাবে? 0। এখানে হবে হাফ জি টি প্লাস 3, তার মানে এটাকে সূত্র পড়বে না, এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আলটিমেটলি এই সূত্রটা কেমন দেখাবে আমাদের? হাফ, দেখো জি এর মান কত? 9.8, তাই না? জি এর মান কত হবে? হাফ 9.8 টি স্কোয়ার, এখানে কত হবে? 60 প্লাস 9, এবং এখানে আমাদের কত আসবে? এইচ মাইনাস এক্স। কোনো সমস্যা এতটুকুতে? না। এখন দেখো, দুইটা ইকুয়েশন যদি যোগ করো, সরি এখানে মাইনাস হবে, হ্যাঁ, দুইটা ইকুয়েশন যদি যোগ করো তাহলে কি সুবিধাটা হবে আমাদের? তাহলে কি সুবিধাটা হবে একটাবার ভাবো, যে এখানে এক্স আছে, এখানে কি আছে? মাইনাস এক্স, তাহলে এক্স এক্স কেটে যাবে, তাই না?
দেখো এখানে কি ছিল আমাদের, এখানে x ছিল t ছিল, এখানেও x আছে t কিন্তু আছে, তার মানে একই ভেরিয়েবল সম্বলিত দুইটা ইকুয়েশন আমরা নিয়ে আসছি। এই দুইটা ইকুয়েশন সাপোজ এইটা এবং এই ইকুয়েশন যদি যোগ করে দাও তাহলে এই x আর এই x কাটবে, তাহলে তখন আমরা t এর মান সিম্পলি বের করতে কিন্তু পারবো, রাইট? শুধু তাই নয়, দেখো এখানে হাফ 9.8 টি স্কোয়ার আসতেছে, তাই না? হাফ 9.8 টি স্কোয়ার আর এখানে আছে মাইনাস হাফ 9.8 টি স্কোয়ার, তার মানে এই টি স্কোয়ার পার্টও কি হবে, আলটিমেটলি কেটে যাবে। না বুঝে থাকলে একটু করার চেষ্টা করো, আমি মান লিখছি না, ওইভাবেই করে দিচ্ছি তোমাদেরকে যে দুইটা ইকুয়েশন যোগ করো, যোগ করলে কত হবে, এক্স প্লাস এইচ মাইনাস এক্স ইকুয়াল এই পাশে কত আছে 9080 মাইনাস হাফ 9.8 স্কোয়ার, এই পাশে দেখো তো প্লাস হাফ 9.8, এটা যদি এর সাথে একবার গুণ করো, আচ্ছা পরের লাইনই করছি, টি স্কোয়ার প্লাস 60 প্লাস 9। পরের লাইন আসলে কেমন হবে, পরের লাইন হবে আসলে এমন যে 9.80 মাইনাস হাফ 9.80 স্কোয়ার প্লাস এই হাফ দিয়ে এটাকে গুণ করে দাও, হাফ 9.80 স্কোয়ার প্লাস হাফ, দেখো এই 2 আর এই 6 এটা কত হবে বলো তো, 3 হয়ে যাবে না? আমরা বলতে পারি 3 ইন্টু 9.80, আবার এই 2 আর 9 কাটলে কত হবে, আলটিমেটলি 4.5 আর কিছু 4.5 ইন্টু 9.8 তো আসলে গুণ হয়ে যাবে। আলটিমেটলি দেখো এখানে আমাদের এক্স কাটবে, তাই না? এখানে এইটা কাটবে, ইকুয়েশনে পড়ে আছে কি আমাদের 9080, ওখানে কিছু এখানে কিছু, তার মানে আমরা টি এর মান এখন কিন্তু খুব সহজে বের করতে পারবো। যেমন এই পুরো পার্টটুকে এই পাশে নাও, এইচটাকে ও পাশে পাঠিয়ে দিলে, বুঝতেছো তোমরা, এখানে কি থাকবে, এইচ থাকবে না? তাহলে আমরা পুরো পার্ট, যেহেতু টি এর মান বের করতে হবে, তাহলে পুরো পার্ট আমরা এইভাবে নিলাম, পুরো পার্ট যদি এই পাশে নেয় আর এইচটাকে ও পাশে পার করে দিই, তাহলে কি হবে আমাদের 9080, এটা তো কেটে গিয়েছে, প্লাস 3, তোমরা একটু 9.8 ইন্টু 3 গুণ করে নিও, এগুলো তো পারা উচিত, তাই না? তারপর হচ্ছে আমাদের এখানে থাকছে এইচটা ও পাশে চলে গেল, এবং এটাকে যদি আমরা এই পাশে পার করতাম তাহলে এই দেখো এইটা তো আসলে এই পাশেই ছিল, ওই পাশে নিয়ে গেলে সেটা কি হয়ে যাবে, মাইনাস হবে 4.5 ইন্টু 9.8। এখান থেকে তোমরা দেখো এখানেও টি আছে, এখানেও টি আছে, সিম্পলি টিটা কমন নাও, টি কমন নিলে কেমন হবে, 998 মাইনাস 3 ইন্টু 9.8, আর ওই পাশে যা আছে তা তো আছে, পরে টিটা এই পাশে থাকলো, এইটা ও পাশে নিয়ে গেলে ফাইনালি টি এর অবশ্যই একটা মান বের হবে, তাই না? ফাইনাল ইকুয়েশনটা কেমন দেখাবে, টি এর ইকুয়েশনটা এমন দেখাবে যে আমাদের এখানে আছে এইচ এর মান কত আছে 500 মাইনাস 4.5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই, এ পাশে টি আসতে তাহলে বাকি পার্ট ও পাশে চলে যাবে, 98 মাইনাস 3 ইন্টু 9.8, এইটা হচ্ছে আমাদের টি এর মান। টি এর মান অবশ্যই এখানে কিছু না কিছু বের হবে, সেই টি এর মানেই যদি তুমি এখন এখানে বসিয়ে দাও তাহলে এক্স এর মান বের হবে কি হবে না হবে, আর এক্স এর মান কি ছিল, ভূমি থেকে কত উচ্চতায় মিলিত হবে, আর সেটাই তারা চেয়েছে। তাহলে আমরা এভাবে কি করতে পারি, বের করতে পারি। এই ক্যালকুলেশনের পার্টটা না তোমাদেরকে করা শিখতে হবে। একজন টিচারের কাজ কতটুকু, একজন টিচারের কাজ হচ্ছে ওই পার্টটুকু বুঝে দেওয়া, জাস্ট বেসিক পার্টটুকু বুঝিয়ে দেওয়া, যেখানে আমরা টি এর মান কিভাবে বের করতে পারবো। আমি লিখেছি যে কিউ বস্তু অতিক্রান্ত দূরত্ব এক্স ইকুয়াল সামথিং, এক্সটা কি ভূমি থেকে দূরত্ব, তাহলে তারা এটাই বলেছে ভূমি থেকে কত উচ্চতায়, তাহলে এক্স এর মান আমাকে বের করতে হবে। তাহলে এক্স এর মান যদি আমি বের করতে চাই তাহলে এখানে টি এর মান আমার লাগবে। এখন টি এর মান কিভাবে বের করতে পারি, আমরা এই ইকুয়েশনে দেখছি দুইটা ভেরিয়েবল, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে টি, তাহলে কোনোভাবেই আমি এক্স কে বের করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না টি জানবো। ওখানে টি কে কত সময় পর মিলিত হয়েছে সেটা কি দেওয়া হয়েছে না। তাহলে এখন কি করতে পারি, তাহলে ওই একই এক্স এবং টি সম্বলিত আরো একটা ইকুয়েশন আমাদেরকে আনতে হবে। তুমি যদি এই ইকুয়েশনটা ভালো করে খেয়াল করো তাহলে দেখবা যে এই ইকুয়েশনে 2 নম্বর ইকুয়েশনেও এক্স একটা ভেরিয়েবল, টিও একটা ভেরিয়েবল। তুমি বলতে পারো এইচ তো ভেরিয়েবল না, এইচ ভেরিয়েবল না, এইচ এর মান 500 দেওয়াই আছে। তোমাদেরকে এই জিনিসগুলো অনেক আগে শেখানো হয়েছে। যেমন তোমাদেরকে যখন ইকুয়েশন সলভিং শেখানো হয়েছে তোমাদেরকে বলা হয়েছিল x + y = 10, তোমাদেরকে যদি বলতো যে y এর মান বের করো, জীবনে সম্ভব না,
জীবনেও সম্ভব না, কারণ ওখানে দুইটা ভেরিয়েবল এক্স এবং ওয়াই। তো তুমি কখনোই ওয়াই এর মান না জানলে এক্স এর মান বের করতে পারবে না, বা এক্স এর মান না জানলে ওয়াই এর মান বের করতে পারবে না। আবার মান বের করতে পারবা যদি এইরকম এক্স মাইনাস ওয়াই ইকুয়াল যদি বলতো 7। তার মানে এবার তারা কি বলেছে দেখো, ওই এক্স এবং ওই ওয়াই সম্বলিত আরো একটা ইকুয়েশন তারা দিয়েছে। এইবার দুইটা ইকুয়েশন যোগ করলে এইটা এটা কেটে যাবে, তারপর 2x আসবে, 2x ইকুয়াল 7 হবে, তার মানে x ইকুয়াল 3/2 হবে। তার মানে কি, যদি তুমি মান বের করতে চাও, যদি কোনো একটা ইকুয়েশনে দুইটা ভেরিয়েবল থাকে তাহলে তুমি কখনোই মান বের করতে পারবে না। তুমি যদি একটা ভেরিয়েবলের মান জানো তাহলে পারবো, অথবা একই ভেরিয়েবল সম্বলিত আরো একটা ইকুয়েশন তোমাকে জানতে হবে। এখানেও আমরা মূলত ঠিক সেটাই করেছি, যে আমাদের এখানে দুটা ভেরিয়েবল এক্স এবং টি, রাইট? আমরাও কি সেটাই করেছি। তো এখানে আমরা দেখেছি এখানে দুইটা ভেরিয়েবল এক্স এবং টি, আমরা কখনোই এর মান বের করতে পারবো না যতক্ষণ না আমরা আরো একটা ইকুয়েশন নিয়ে আসবো এক্স এবং টি সম্বলিত। সেই জন্য আমরা পি বস্তুকে কনসিডার করে সে এক্স এবং টি সম্বলিত আরো একটা ইকুয়েশন নিয়ে এসেছে, এবং দুইটা ইকুয়েশন আমরা কি করেছি, সলভ করেছি, করে আমরা টি এর মানটা আসলে বের করেছি। সেই টিটাই যদি এখন এখানে বসিয়ে দিই তাহলে এক্স এর মান বের হবে। এক্সটা আসলে কি, এক্স হচ্ছে ভূমি থেকে কত উচ্চতায় মিলিত হবে সেটা, আর সেটাই তারা আসলে চেয়েছে। তাহলে চিন্তা ভাবনাটা এভাবে হতে হবে। হ্যাঁ, এভাবে চিন্তা ভাবনা না করলে খুব সমস্যা। ফিজিক্সের কয়টা অঙ্ক তোমরা করবা বলো? এক একটা অধ্যায়ে অঙ্ক রয়েছে অনেক বেশি, 150টার মতো। এবং সৃজনশীল কিভাবে আসলে সলভ করতে হয় এবং ফিজিক্স কিভাবে পড়তে হয়, এটা অনেক সুন্দর একটা আলোচনা হতে পারে এটা নিয়ে। ফিজিক্স গতানুগতিক ধারায় পড়ে আসলে হয় না। তুমি যদি মনে করো প্রত্যেকটা চ্যাপ্টার আমি কিছু 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 করে পড়ে যাব না, তাহলে হবে না, তাহলে এ প্লাস পাবা না। এটা অনেক বড় একটা আলোচনা। আমি তোমাদের জন্য আর দরকার হবে না, তোমাদের প্রিপারেশন তো শেষ, যারা 2026 এবং 2027 আসবে তাদের জন্য আলোচনা আমি করিয়ে দেব। এবার আসো আমরা এই অঙ্ক নিয়ে একটু কথা বলি। এই অঙ্কে কি বলেছে তারা, বল প্রয়োগের পূর্বে, আমি এটা যশোর বোর্ড 2024-এর, হ্যাঁ, আমি নিজের মতো করে লিখে নিয়েছি। কি করেছি, নিজের মতো করে লিখে নিয়েছি। যশোর বোর্ড 24-এর প্রশ্নটা এসেছিল, আমি সৃজনশীলটা নিজের মতো করে লিখে নিয়েছি। গ নাম্বার, পিস্টনের উপরে কত বল প্রয়োগ হচ্ছে, বা দ্বিতীয় পিস্টনে কত বল বা তোমার উদ্ভূত, কত বল তৈরি হচ্ছে, এরকম একটা প্রশ্ন। তো ওটা ম্যাক্সিমাম স্টুডেন্ট পারে, সেটা নিয়ে আমার কোনো কনসার্নিং ইস্যু না। ওটা আমার ইস্যু হচ্ছে যে তারা প্রশ্ন করেছে কোন তরলটি ব্যারোমিটার তৈরিতে উপযোগী হবে। ব্যারোমিটার একটা পরিমাপক যন্ত্র, আর কিছুই না। তো কোন তরলটি, কেমন তরল বল প্রয়োগের পূর্বে ছোট পিস্টনের তলদেশে, হ্যাঁ এরকম একটা পিস্টন ছিল, আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেবো। ওকে, এখানে কি ছিল, এরকম পিস্টন ছিল, এটা হচ্ছে ছোট পিস্টন, এবং যার হাইট দেয়া ছিল 10 সেন্টিমিটার। ওকে, এবং এখানে একটা তরল ছিল, যেই তরলের শেষে চাপ দেখাচ্ছে এই নিচে চাপের পরিমাণ দেখাচ্ছে P ইকুয়াল 13328 প্যাসকেল। একটা ছোট একটা পিস্টন ছিল যার মধ্যে একটা তরল ছিল, সেই তরলের নাম তারা দিয়েছে এ। কি তরল? এ তরল। এবং ছোট পিস্টনের যে উচ্চতা সেটা দেখাইছে 10 সেন্টিমিটার। মানে 10 সেন্টিমিটার জুড়ে আসলে কি রয়েছে, তরল রয়েছে। তবে 10 সেন্টিমিটারের নিচে তরলের চাপ হচ্ছে এত, এই। আর ছোট পিস্টনের উচ্চতাও সেটাও দেখালাম। বি তরলে বস্তুর হারানো ওজন, এখানে একটা বি তরল ছিল, এটাকে বলছে তারা বি তরল, এবং এখানে একটা বস্তু ছিল, তার হারানো ওজন দেখাচ্ছে হচ্ছে তোমার 196 নিউটন, এবং এটার আয়তন দেখাচ্ছে 0.02 মিটার কিউব। এই হচ্ছে আমাদের উদ্দীপক। আমাদেরকে বলেছে কোন তরলটি ব্যারোমিটার তৈরিতে উপযোগী হবে, যেই তরলের উচ্চতা কম হবে সেই তরলটি ব্যারোমিটার তৈরিতে। মানে তুমি একটা মিটার বানাচ্ছ, যদি দেখা যায় যে মিনিমাম হাইটটাই অনেক বেশি দেখাচ্ছে, তাহলে তোমার ব্যারোমিটারটা অনেক বড় বানাতে হবে। তাহলে মিনিমাম হাইট যেই তরলে কম আসবে, অর্থাৎ উচ্চতা যেই তরলে কম আসবে সেটা দিয়েই তুমি বানাবা। আমার কথা কি বুঝতে পারছো? যেমন ধরো আমরা থার্মোমিটার বানাচ্ছি, থার্মোমিটারে পারদ একদম নিচের দিকে এসে থাকছে। যদি ব্যাপারটা এমন হতো যে পারদ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই আয়তন অনেক বেশি দেখায়, তার মানে কি থার্মোমিটার ছোট হইতো? পারদ কি হচ্ছে, একদম নিচে আসছে, একদম নিচে এসে থাকছে, একদম নিচে এসে থাকছে।
যখন তুমি এটা যেভাবে নিচে দিচ্ছ তখন বাড়তে 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 হচ্ছে 100 বা 102 103 ফারেনহাইট। এই 103 ফারেনহাইট দেখাতেও থার্মোমিটারটার দৈর্ঘ্য কতটুকু? এতটুকু হতে হয়েছে। এর চেয়ে বড় কি হতে হয়েছে? না, এতটুকু বা একটু। তো 100 ডিগ্রি বা 103 104 110 115 ফারেনহাইট দেখানোর জন্য থার্মোমিটারকে কিন্তু বেশি বড় হতে হচ্ছে না। কিন্তু তুমি একবার ভাবো তো, যদি পারদ অনেক প্রসারিত হতো এবং তার 103 বা 104 ফারেনহাইট দেখানোর জন্য এত বড় দৈর্ঘ্য হতো, তাহলে তো ভাই থার্মোমিটার নিয়ে ঘোরাফেরার জন্য একটা গাড়ি লাগতো, তাই না? তাহলে পারদ যেহেতু কম প্রসারিত হচ্ছে, তার মানে কি তাকে আমরা সেটা দিয়ে তাপমাত্রা পরিমাপের জন্য আমরা অল্প দৈর্ঘ্যের থার্মোমিটার দিয়েও আমরা বেশি তাপমাত্রা পরিমাপ করতে পারবো। তাহলে আমাদের কনসেপ্টটা কোথায়? উচ্চতায়। তার মিনিমাম হাইটটা কত থাকছে, তার আমাদের হাইটটা বের করতে হবে। আমরা দেখার চেষ্টা করব যে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে এ তরল কতটা প্রসারিত হয় এবং বি তরল কতটা প্রসারিত হয়। যেই তরলের প্রসারণ কম থাকবে সেই তরলটাই থার্মোমিটার বা ব্যারোমিটার বানানোর জন্য উপযোগী হবে। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে চাচ্ছি যে এ তরলের 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে এ তরলের উচ্চতা আমরা দেখতে চাচ্ছি, ঠিক আছে না বাবা? সাপোজ এটা উচ্চতা h1, এই আমরা জানি P ইকুয়াল কি থাকে বলতো? h রো জি। তাহলে এ তরলের জন্য h1 আমরা লিখতে পারবো। তাহলে দুটার জন্য প্রেসার সেম, দুটারই 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে আমরা দেখতে চাচ্ছি। ঠিক আছে, আমরা লিখছি তাহলে P ইকুয়াল আমরা লিখলাম যে h1 রো জি। তাহলে আমরা h1 দেখতে চাচ্ছি, h1 কত হবে বলতো? h1 হবে আমাদের P ডিভাইডেড বাই রো জি। রো জি, এটা রো এ লেখো। কেন? কারণ এ বস্তুর তরলের ঘনত্ব এটা। তাহলে এখানে আলটিমেটলি আমাদের কি আসবে যে 1.01325 পয়েন্ট আছে, হ্যাঁ, ইন্টু 10⁵, এটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। আর রো হচ্ছে এ তরলের ঘনত্ব, আমরা রো এটা জানি না, জি কত? 9.8। ওকে, তাহলে আমরা প্রথম তরলের বা এ তরলের ক্ষেত্রে উচ্চতাটা বের করার চেষ্টা করছি। একইভাবে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে বি তরলের উচ্চতা বের করছি। বি তরলের উচ্চতা কত হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করছি। যে H2 বললাম, এটাকে ইকুয়েশন একই রকম আসবে না বলতো? H2 ইকুয়াল কি হবে? P ডিভাইডেড বাই রো বি ইন্টু জি, তাই না? তাহলে P কত? ওই একই 1.01325 ইন্টু 10⁻25 ডিভাইডেড বাই রো বি, বি তরলের ঘনত্ব, আর 9.8। আমরা কি এ এবং বি তরলের ঘনত্ব জানি না? ইকুয়েশন 1 এবং 2 দিয়ে যাও। এখন তোমার কথা হচ্ছে, আমি যদি এ তরলের ঘনত্বটা বের করতে পারি আর বি তরলের ঘনত্বটা বের করতে পারি, তাহলে এই কাজ শেষ। আচ্ছা, এ তরলের জন্য একবার দেখো তো, আমাদেরকে উচ্চতা দেওয়া আছে, ওর চাপ দেওয়া আছে। আমরা যদি লিখি এ তরলের জন্য P ইকুয়াল এইচ রো জি, জানি কি জানি না? ইকুয়েশন জানি। ঘনত্ব লাগবে এ তরলের জন্য, এটাকে আমরা রো এ বলতে পারি এ তরলের জন্য, আর রো এ লিখছি না, ইটস ওকে। তাহলে আমাদের এখানে রো কত হবে বাবা বলো তো? রো হবে পি বাই এইচ জি। পি কত? এখানে নিচে প্রেসার কত আছে? 13328। এইচ কত? 10 সেন্টিমিটার, তার মানে 10 ডিভাইডেড বাই 100, রাইট, ইন্টু জি কত? 9.8। তাহলে একবার ভাবো তো যে আমরা কি এ তরলের ঘনত্ব বের করতে পারছি কি পারি নাই? বলো, এটা বসাবা, এটা বসাবা, তাহলে এ তরলের ঘনত্বটা আমাদের তো বের হয়ে গেল না? তাহলে এ তরলের ঘনত্বটা কোথায় বসাবা? তুমি এখানেই বসিয়ে দিলা, কাজ শেষ। একইভাবে বি তরলের ঘনত্ব আমরা বের করব। খুব কঠিন ছিল না তো বাবা, কিন্তু স্টুডেন্টরা ভাবতে পারছে না, হঠাৎ করে আসে তো, কোনোবার কোনো সৃজনশীলের সাথে কোনো মিল নাই, কিছু নাই, নতুন নতুন সৃজনশীল আসে, সেই জন্য কনসেপ্ট খুব ভালো থাকতে হয়। বেসিক যদি ভালো না থাকে ফিজিক্স কিন্তু পারবা না, যত বড় মহান ব্যক্তিই বলুক না কেন তোমাদের যে বেশি বেশি অঙ্ক করো তাহলেই পারবা, একদম নয়। বেসিক আগে লাগবে, তারপর প্র্যাকটিস লাগবে। আমি বলছি না যে বেসিক দিয়ে হয়ে যাবে, বেসিক শুধু বেসিক নিয়ে যদি যাও তাহলে আবার বুঝবাই না কি করবা। তাহলে বেসিক এবং প্র্যাকটিস, অনেক প্র্যাকটিস করো, বেসিক নেই হবে না, একটা অঙ্ক পারবা তো আর একটা পারবা না।
আবার শুধু কনসেপ্ট আছে প্র্যাকটিসে করানো তাও হবে না, ফিজিক্সের জন্য কনসেপ্ট খুবই ভালো থাকতে হয়, তার সাথে সাথে প্র্যাকটিসটাও খুবই করতে হয়। ওকে, তাহলে বি তরলের ঘনত্ব, বি তরলের ক্ষেত্রে এরকম কোনো কিছু দেওয়া আছে না, বি তরলের ক্ষেত্রে দেওয়া আছে হারানো ওজন। আমরা জানি যে হারানো ওজন, কোনো বস্তু যে ওজন হারায়, হারানো ওজন কার সমান হয়? হারানো ওজন দেয়া আছে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, বস্তু যতটুকু তরল অপসারিত করছে তার ওজন, ঠিক আছে। তো হারানো ওজনকে আমরা বলতে পারি, হারানো ওজন কত দেওয়া আছে? 196। আচ্ছা, হারানো ওজন দেওয়া আছে 196। হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, তাই না? তাহলে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, তরলের ওজন যদি আমরা বলি, হ্যাঁ, অপসারিত তরলের ওজন, আমি আসলে লিখছি না, কি হবে? অপসারিত, মোট তরলের ওজন কিন্তু না, অপসারিত তরলের ওজন। তো অপসারিত তরলের ওজন তো না, ওজন মানে কি? mg, m কি? তরলের ভর, g কি? অভিকর্ষ ত্বরণ। এখানে কি তরলের ওই বস্তু ডোবানোর ফলে কতটুকু তরল অপসারিত হয়েছে, বা ওই বস্তুটা কতটুকু তরলের জায়গা দখল করেছে, সেটা কি তারা বলেছে? সেই তরলের ভর কি তারা বলেছে? না, সেই তরলের ভর কিন্তু তারা বলে না, সুতরাং ভর বসাতে পারছি না আমরা। কিন্তু আমরা জানি যে রো ইকুয়াল m বাই ভি, তাহলে m ইকুয়াল কি হবে? রো ভি হবে। তাহলে m এর পরিবর্তে আমরা কি লিখতে পারি বাবা? রো ভি জি লিখতে পারি। রো কার ঘনত্ব? রো বলো, রো তরলের ঘনত্ব, রাইট? এটা তরলের ওজন না, তাহলে এখানে তরলের ঘনত্ব আসবে, এখানে তরলের আয়তনই তো আসবে। তার মানে রো হচ্ছে তরলেরই ঘনত্ব, ভি হচ্ছে তরলের আয়তন। কতটুকু তরলের আয়তন? পুরো তরলের আয়তন না, বস্তু যতটুকু জায়গা দখল করেছে, ওই বস্তু যতটুকু জায়গা দখল করেছে, ওই জায়গায় যতটুকু পানি ছিল সেই পানির আয়তন। তো ওই পানির আয়তন আর বস্তুর আয়তন কি হবে? সেম হবে। তুমি সাপোজ একটা জগ ভরে পানি নিয়েছো, ভেতরে জগের শেপ যা হবে ওই পানির শেপও কি হবে? তাই হবে। ভেতরে জগের আয়তন যা হবে পানির আয়তনও কি হবে? তাই হবে, তাই না? তুমি একটা জগ সমুদ্রের মধ্যে দিয়েছো, তুমি কি বলতে পারো যে এখানে জগের আয়তন সমান সমুদ্রের আয়তন, বা পানির আয়তন সমান জগের আয়তন? এরকম না, তাই না? তাহলে ওই জগের আয়তন সমান পানির আয়তন হবে। আসলে জগের যে আয়তনটা হবে, ওর ভেতরে যে পানিটা উঠেছে সেই পানির আয়তন আর জগের আয়তন, বস্তুর আয়তন সমান পানির আয়তন আমরা বলতে পারি। যাই হোক, এটা তার মানে কিসের ঘনত্ব? তরলের ঘনত্ব। আর এটা সেই পানিরই আয়তন, কিন্তু পানির আয়তন আর বস্তুর আয়তন কি হবে? সমান হবে আলটিমেটলি, রাইট? এই তো ব্যাপার। তাহলে এটা আমাদের রো বি বা বস্তু, বি বস্তুর, রো এ বস্তুর এ তরলের ঘনত্ব বলতে পারি, এটা হচ্ছে বি তরলের ঘনত্ব। তাহলে মোট ইকুয়েশন আমাদের কি দাঁড়াবে? রো বি দাঁড়াবে 196 ডিভাইডেড বাই ভি ইন্টু জি, হ্যাঁ না? তাহলে 196 ডিভাইড ভি কত? ভি হচ্ছে তরলের আয়তন, আর তরলের আয়তন আর বস্তুর আয়তন সমান হলে 0.02, জি হচ্ছে 9.8। তাহলে এটা পাওয়া গিয়েছে। ইয়েস, এটা কোথায় বসাবা? এখানে বসাবা। দেখবা উচ্চতা কার কম আসে, উচ্চতা যার কম আসবে সেটা দিয়েই তোমাকে আলটিমেটলি কি বানাতে হবে? থার্মোমিটার ও ব্যারোমিটার বানাতে হবে। ঠিক আছে, ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।